আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত কমিটি, ক্যাম্প কমান্ডার সহ সব সেনা সদস্য প্রত্যাহার। ২৪-এর গণ অভ্যুত্থানে তরুণরা যা করেছে তা কোনো বিশ্ববিদ্যালয়ে শেখেনি বললেন প্রধান উপদেষ্টা। পুরো বিশ্বের শিক্ষা পদ্ধতি ভুল ধারায় এগোচ্ছে মন্তব্য। জাতীয় সংসদ কার্যকর করা গেলে বন্দোবস্তের দরকার নেই বললেন আমির খসরু। বাংলাদেশের সংবিধানী বন্দোবস্ত মন্তব্য। সরকার বিরোধী আন্দোলনে ইরানের মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে। ইরানের সাথে সম্পৃক্ত ব্যবসায়ীদের ২৫% অতিরিক্ত শুল্ক আরোপে ট্রাম্পের ঘোষণা। প্রান্তিক জনগোষ্ঠীর টেকসই অগ্রযাত্রায় ন্যায্য রূপান্তরের বিকল্প নেই বলে বিশিষ্টজনদের মত। এনডিসি 3.0 বাস্তবায়নে সামাজিক সুরক্ষা ও ন্যায্যতা নিশ্চিতের তাগিদ। এবং ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ না খেলার পুরনো সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। ক্রিকেট বোর্ড ভিডিও কনফারেন্সে আইসিসি বিসিবি বৈঠক। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনার কারণ উদ্ঘাটনে উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। হত্যাকাণ্ডের ঘটনায় শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ধরনের ঘটনাকে লোমহর্ষক ও মর্মান্তিক উল্লেখ করে সেনাপ্রধানের হস্তক্ষেপ চেয়েছেন তিনি। চুয়াডাঙ্গা থেকে রাজীব হাসান কোচির পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার 3টা মাসুম বাচ্চাদের পিতাহারা করা হয়েছে। সোমবার রাত 9টার দিকে পৌর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে। সে সময় জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিজের ঔষধ ফার্মেসি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে জীবননগর উপজেলা বিএনপির অফিসের মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। মারধরে শামসুজ্জামান ডাবলু অসুস্থ হয়ে পড়লে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেনাবাহিনীর একটি টিম। তখন কর্তব্যরত চিকিৎসক ডাবলুকে মৃত ঘোষণা করেন। তারা তাকে ধরে নিয়ে যেতে পারতো। সে অপরাধী হোক, তারা তাকে ধরে নিয়ে যাবে। কেন মেরে ফেলা হলো? তাকে সাথে সাথে কেন মেরে ফেলা হলো? আমাদের ফ্যামিলিতে কোনো সংবাদ দেওয়া হলো না কেন? শামসুজ্জামান ডাবলুর আত্মীয় স্বজন ও দলীয় নেতাকর্মীরা বিষয়টি জানতে পেরে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে সামনে গিয়ে জড়ো হন। ইতিমধ্যে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করেছি। এই মামলা দায়েরের পরে যদি আমরা বিচার চাই, তাহলে আমাদের যে কাজটা, যে রিপোর্টটা সবার আগে লাগবে, ডাক্তারের রিপোর্ট এবং পোস্টমর্টেম। এ অমানবিক ও পৈশাচিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে তিনি বলেন, যৌথবাহিনী অস্ত্র উদ্ধারের নামে শামসুজ্জামান ডাবলুকে তুলে নিয়ে হত্যা করা দেশের মানুষ কখনোই সমর্থন করে না। এ ধরনের ঘটনাকে লোমহর্ষক ও মর্মান্তিক উল্লেখ করে সেনাপ্রধানের হস্তক্ষেপ চেয়েছেন মির্জা ফখরুল। আইএসপিআর জানিয়েছে, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ওই ক্যাম্পের কমান্ডার ও অভিযানে অংশগ্রহণকারী সব সেনা সদস্যকে সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে। হত্যাকাণ্ডের সঠিক কারণ উদ্ঘাটনে উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর। রাজীব আহমেদ, চ্যানেল আই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও গণভোটের মাধ্যমেই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। 24-এর ছাত্র জনতা গণ অভ্যুত্থানের সময় তরুণরা যা করে দেখিয়েছে তা কোনো বিশ্ববিদ্যালয়ে শেখেনি বলে মন্তব্য করেন তিনি। অধ্যাপক ইউনূস বলেন, তরুণরা নিজেরাই রাজনৈতিক দল গঠন করেছে। অনেকে জয়ী হবে বলেও আশা প্রধান উপদেষ্টার। মোস্তফা মল্লিকের রিপোর্ট। ঢাকায় 3 দিনের এই সম্মেলনের শিরোনাম উচ্চশিক্ষার অবস্থা এবং ভবিষ্যতের পথের উপর দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন 2026।
that she will secure বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি আয়োজিত সম্মেলন উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। অনুষ্ঠানে অংশ নিচ্ছেন যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বিশ্বব্যাংকের ৩০ জন আন্তর্জাতিক প্রতিনিধি। সার্ক দেশগুলোর ইউজিসি, উচ্চশিক্ষা কমিশনের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ এবং গবেষকরাও সম্মেলনে অংশ নেন। প্রধান উপদেষ্টা বলেন, দায়িত্ববোধের অংশ হিসেবে বাংলাদেশ এই সম্মেলনের আয়োজন করে। অথচ ৮ দেশের সংগঠন সার্ক করাই হয়েছিল সবাই এক থাকার জন্য। পরিকল্পনা এবং দায়িত্ববোধ থেকে এমন সম্মেলনের আয়োজন, এ ধরনের কর্মযজ্ঞের জন্যই আসলে সার্ক তৈরি করা হয়েছিল। সার্ককে আমরা ভুলে গেছি, এটা আমাদের জন্য লজ্জার। অথচ সার্ক করাই হয়েছিল আমরা একে অপরের কাছ থেকে শিখব। প্রধান উপদেষ্টা বলেন, একটি চাকরি পাওয়ার জন্য বিশ্ব শিক্ষা ব্যবস্থা ভুল ধারণা নিয়ে এগিয়ে যাচ্ছে। আমার নিজস্ব মত হচ্ছে আমাদের শিক্ষা পদ্ধতি ভুল। আমাদের শিক্ষা ব্যবস্থা চাকরি পাওয়ার জন্য। আমরা মনে করি লেখাপড়া শেষে একটি চাকরি হবে। যদি চাকরি পাওয়া না যায় তাহলে শিক্ষার্থী ব্যর্থ। এ দায় শুধুই শিক্ষার্থীর। কেন একটা চাকরি পাওয়ার জন্য শিক্ষা পদ্ধতি? বাংলাদেশের নির্বাচন, তরুণ প্রজন্ম ও গণতন্ত্র নিয়ে কথা বলেন অধ্যাপক ইউনুস। এখন নির্বাচনের সময়। নির্বাচন সামনেই ফেব্রুয়ারিতে। এই নির্বাচন ও গণভোটের মাধ্যমে নির্বাচিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ। বাংলাদেশের তরুণরা রাস্তায় রক্ত দিয়েছে। তারা দেখিয়ে দিয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে। নতুন রাজনৈতিক দল করেছে, তাদের অনেকে নির্বাচনে জয়ী হবে। অথচ এই বিষয়ে তারা বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষা পায়নি, কোনো কোর্স করেনি। আগামী ১৫ই জানুয়ারি শেষ হবে এই সম্মেলন। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ৫ই অগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বহুল চর্চিত শব্দ নয়া বন্দোবস্ত কেন ব্যর্থ হলো? এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আলোচনায় এনসিপি এবং এবি পার্টির রাজনীতিকরা ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিলেন। প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অবশ্য বলেছেন, বাংলাদেশের সংবিধানই বন্দোবস্ত। সংসদ কার্যকর করা গেলে আর কোনো বন্দোবস্তের দরকার নেই। এমনকি সব দলের ঐক্যমত্যের প্রচেষ্টারও সমালোচনা করেন তিনি। রিজভী নেওয়াজের রিপোর্ট। নতুন সরকারের কাছে মানুষের চাওয়া এবং নির্বাচন ব্যবস্থা নিয়ে সারা দেশে দীর্ঘ আলোচনা ও মতবিনিময়ের পর তার সারাংশ জানাতে চীনমূর্তি সম্মেলন কেন্দ্রে এই আয়োজন। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় মঞ্চের সব রাজনীতিকের কাছে জানতে চান, সংস্কারের সুযোগ কেন কাজে লাগানো গেল না? নয়া বন্দোবস্ত কি তাহলে ব্যর্থ? আমাকে একজন জিজ্ঞেস করেছিল, আপনাদের নতুন বন্দোবস্ত কি? আমি বলেছিলাম, আমরা ভুল করব, ভুল থেকে শিখব এবং ভুল থেকে নিজেদেরকে সংশোধন করব। এটাই হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। ওই মঞ্জু ভাই যেটা বলছিলেন, আপনিও তো একই রকম ভাবে নতুন বন্দোবস্তের জন্য সংগ্রাম করেছেন। কি হলো? সংগ্রামটা চলছে। যেটা আমরা আগে দেখেছিলাম যে রাষ্ট্রীয় এক ধরনের সন্ত্রাসের মুখোমুখি হয়ে মানুষ এক ধরনের আশঙ্কার মধ্যে থাকতো, এখন কিন্তু মানুষ মব সন্ত্রাসের ভয়ে ভীত থাকছে। নতুন বন্দোবস্ত থেকে কতটা এগিয়েছে এই কথাটা আসলে খুব একটা গর্ব নিয়ে বলার অবস্থায় নেই। আমি সকাল থেকে এই প্রশ্ন সবাইকে করে যাচ্ছি, কারণ এই প্রশ্নের জবাব আমাকেও পেতে হবে, কারণ আমরা তো উদ্যোগের অংশ ছিলাম, শ্বেতপত্র লিখলাম। তো আপনার কি মনে হয় কি হবে? হলো না কেন? উত্তরটা খুবই নিষ্ঠুর। আমি মনে করি না বাংলাদেশের মানুষ উত্তরটা সহ্য করার মতো পরিস্থিতিতে আছে। ওসমান হাদি হত্যার পর নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানান জামায়াতে ইসলামীর এই নেতা। ফজরের নামাজ যখন পড়তে বেরোই তখন আমার বাসার সামনে আমাদের ভাইরা এসে দাঁড়িয়ে থাকে, 4-5 জন 7-8 জন তারা দাঁড়িয়ে থাকে। তারা আমাকে নামাজে নিয়ে যায়, আবার নিয়ে আসে। সংবিধানকে সবচেয়ে বড় বন্দোবস্ত বলে মত দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য। এই যে বন্দোবস্ত কথা, বাংলাদেশের কনস্টিটিউশনে সব দেওয়া আছে, বন্দোবস্ত কিন্তু হোয়াট ইজ বন্দোবস্ত? Constitution is the Bandobosto. Better understand this. Your constitution is a Bandobosto.
ক্ষমতায় গেলে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়িত হলো কিনা তা নজরদারিতে রাখার পরামর্শ দেন এই বিএনপি নেতা। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রায় ২,০০০ মানুষ নিহত হয়েছেন। ইরানের একজন সরকারি কর্মকর্তা সংবাদ মাধ্যম রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র যদি সামরিক পরীক্ষা করতে চায় সেক্ষেত্রে তেহরান যুদ্ধের জন্য প্রস্তুত। এদিকে ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এমন দেশগুলোর পণ্যে 25% অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুব্রত গাইনের রিপোর্ট। ইরানে ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতির কারণে সৃষ্ট বিক্ষোভ এখন সরকার বিরোধী আন্দোলনে ডুব নিয়েছে। সরকারও আন্দোলন দমাতে দমন পীড়নের নীতি অনুসরণ করছে। টানা 16 দিনের এই বিক্ষোভে এখন পর্যন্ত 2000-এর বেশি মানুষ নিহত হয়েছে বলে ইরানের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বিক্ষোভকারী ও নিরাপত্তা কর্মীদের মৃত্যুর পেছনে সন্ত্রাসীরা দায়ী। এর আগে একটি মানবাধিকার সংস্থা জানিয়েছিল, বিক্ষোভে শত শত মানুষ নিহত এবং হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। কয়েকদিন ধরে তেহরান সরকারের ইন্টারনেট বন্ধ রাখা সহ যোগাযোগের উপর নানা বিধিনিষেধ থাকায় তথ্য সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছিল। তবে এই প্রথম কর্তৃপক্ষ এত বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর কথা স্বীকার করল। ইরান সরকার এই অস্থিরতা উস্কে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ওয়াশিংটন যদি তেহরানের সামরিক পরীক্ষা নিতে চায়, ইরানও যুদ্ধের জন্য প্রস্তুত। তবে আরাগচি চলমান অস্থিরতার মধ্যেও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের পথ খোলা রয়েছে বলে মন্তব্য করেন। ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এমন দেশগুলোর পণ্যে 25% অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত 3 বছরের মধ্যে চলমান এই আন্দোলন ইরানি কর্তৃপক্ষের জন্য সবচেয়ে বড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জ। এছাড়া গত বছর ইসরায়েলের সঙ্গে সংঘাত ও যুক্তরাষ্ট্রের হামলার পর থেকে ইরান এমনিতেই তীব্র আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছে। সুব্রত গাইন, চ্যানেল আই। যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগ চ্যানেল খোলা আছে বলেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। নয়াদিল্লিতে সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ স্বল্পমেয়াদী নাকি দীর্ঘমেয়াদী তা যাচাই করে প্রতিক্রিয়া নির্ধারণ করবে ভারত। প্রথমত, বাংলাদেশের ক্ষমতায় কি ধরনের সরকার রয়েছে তা আমাদের জন্য বোঝা খুবই গুরুত্বপূর্ণ। দেখতে হবে বাংলাদেশের বর্তমান সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো আগামী 4-5 বছরের জন্য নাকি কেবল আগামী 4-5 মাসের জন্য। দ্বিতীয়ত, বর্তমানে 3টি যোগাযোগ চ্যানেল সম্পূর্ণ উন্মুক্ত রাখা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর যোগাযোগের একাধিক চ্যানেল খোলা হয়েছে এবং আমি তাদের প্রধানদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি। একইভাবে নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনীর প্রধানও কথা বলেছেন। উদ্দেশ্য হলো কোনো ভুল বোঝাবুঝি যেন না হয় তা নিশ্চিত করা। এবার জাতীয় সংসদ নির্বাচন 2026 প্রসঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের আপিল শুনানির চতুর্থ দিনে মোট শুনানি হয়েছে 70 জনের। মঞ্জুর হয়েছে 53 আর নামঞ্জুর 17 জনের। এ পর্যন্ত 200টির বেশি আপিল শুনানি হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মিথিলা নাজনীন। হলফনামায় তথ্য গোপন, মামলা, ঋণখেলাপি সহ নানা ত্রুটির কারণে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই বাছাইয়ে বাদ পড়ে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন অনেকে। মঙ্গলবার চতুর্থ দিনের মতো আপিল শুনানি হয়েছে। কিছু প্রার্থীকে বা কিছু রাজনীতিবিদকে গানম্যান দেওয়া হয়েছে। এটা এক ধরনের বৈষম্য। আপনি কাউকে গানম্যান দিবেন, আবার কাউকে নির্বাচনকালীন সময় দিবেন না। এটার মাধ্যমে একটা প্রশাসনিক আনুকূল্য এবং ফেভার দৃশ্যমান হয়। বিগত সরকারের আমলে জাতীয় পার্টি সহ যারা 14 দলের শরিক ছিল তাদের প্রার্থিতা বাতিলে ইসিকে স্মারকলিপি প্রদান করে জুলাই ঐক্য। এখন পর্যন্ত জাতীয় পার্টি, আওয়ামী লীগের স্বতন্ত্র ক্যান্ডিডেট,
14 দল সবাই অধিকাংশের মনোনয়ন বৈধ হয়েছে এবং তাদের মনোনয়ন বৈধ হিসেবে টিকে আছে। অন্যদিকে জুলাই যোদ্ধাদের মনোনয়ন বাতিল করে দেওয়া হচ্ছে। তো এই পরিপ্রেক্ষিতে আমরা আজকে নির্বাচন কমিশনে এসেছিলাম এবং আমরা আমাদের দাবি জানিয়েছি, স্মারকলিপি জমা দিয়েছি যে কাল বিলম্ব না করে যে সকল জাতীয় পার্টির নেতৃবৃন্দ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়ন তুলেছে তাদের প্রত্যেকের মনোনয়ন বাতিল করতে হবে। আপিল শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড ঠিক রাখতে ইসির অনুরোধে দলের চেয়ারম্যান তারেক রহমান উত্তরবঙ্গ সফর বাতিল করলেও কিছু রাজনৈতিক দল প্রচারণা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মঙ্গলবার নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রতিনিধি দলের বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, প্রবাসীদের কাছে পাঠানো পোস্টাল ব্যালটে উদ্দেশ্যমূলকভাবে একটি রাজনৈতিক দলের নাম ও প্রতীক আগে দেয়া হয়েছে। কিছু প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে কিছু সমস্যার সৃষ্টি হচ্ছে। বিষয়টাকে জটিল করার কোনো অবকাশ নাই, কোনো সুযোগ নাই কারো। সংবিধানে যা বলা থাকে তার চেয়ে বেশি কিছু বলার অধিকার কোনো আইন বা কোনো কিছুর নাই। যে একটি বিশেষ রাজনৈতিক দল তারা আমাদের ভোটারদের কাছে বিভিন্ন এলাকায় সারা দেশেই প্রায় তারা তাদের ভোটার আইডি কার্ড, তাদের এনআইডি কার্ড, তাদের মোবাইল নাম্বার এগুলো সংগ্রহ করছে। ভুয়া ভোটার তৈরি করে তাদেরকে দিয়ে ভোট দেওয়ার চেষ্টা করার একটা ব্যাপার আছে এবং তাদের বিকাশ নম্বর নেওয়ার অর্থ হলো যে কিছু অর্থকরী লেনদেনেরও সম্ভাবনা আমরা দেখছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 22 জানুয়ারি থেকে নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তবে এর আগে দলীয় এজেন্ট, পোলিং এজেন্ট এবং প্রার্থীদের প্রশিক্ষণ দিচ্ছে বিএনপি। দলের নেতারা জানিয়েছেন, নির্বাচনী প্রচার কার্যক্রম শুরুর আগে নির্বাচন পরিচালনার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করতে চান তারা। রাহুল রায়ের রিপোর্ট। 17 বছর নির্বাসিত জীবন শেষে গত 25 ডিসেম্বর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর থেকে দলটির কর্মকাণ্ড মূলত তাকে ঘিরে। রাজধানীর গুলশান কার্যালয়ে নিয়মিত বসছেন তিনি। বৈঠক করছেন দলের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে। জুলাই শহীদদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা এবং সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলে অংশ নিতে উত্তরবঙ্গে 4 দিনের সফর কর্মসূচিও ঘোষণা করা হয়েছিল, যা পরে নির্বাচন কমিশনের অনুরোধে স্থগিত করা হয়। আগামী 22 জানুয়ারি সিলেট থেকে বিএনপির নির্বাচনের প্রচার শুরু করবেন তারেক রহমান। এর আগেই সাংগঠনিক ও নির্বাচন পরিচালনার পূর্ণ প্রস্তুতি গ্রহণের কথা জানিয়েছেন বিএনপি নেতারা। নির্বাচনে যারা পোলিং এজেন্ট হবে আমরা তাদের ট্রেনিং করেছি। তারা এলাকায় ফিরে যেয়ে যার যার নির্বাচনী এলাকায় আরও পোলিং এজেন্টদেরকে প্রশিক্ষণ দিবে। প্রচারণার কৌশল নিয়ে আমরা প্রশিক্ষণ দিয়েছি। সোশ্যাল মিডিয়া বিষয় নিয়ে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। ট্র্যাডিশনাল মিডিয়া সেগুলোর সঙ্গে কিভাবে ডিল করা যাবে, প্রচারণা যাতে অপপ্রচার ঠেকানো যায় কেমনে, প্রচার আরও বেশি কার্যকর করা যায় কেমনে, এগুলো নিয়ে আমরা প্রার্থীদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। বা আমাদের যে আগে সরকার ছিল তাদের যে অর্জন সেগুলেন বলতে পারে, অভিযোগ হচ্ছে নানান রকমের অপপ্রচার হচ্ছে, সেগুলেন কিভাবে তারা জবাব দিতে পারে, এগুলো নিয়ে কাজ করছি। এজেন্ট নিয়োগ করা, এজেন্টদেরকে ট্রেনিং দেওয়া, তারপরে ভোটারকে সেন্টার ওয়াইজ কমিটি করা, সেন্টারে কত লোক থাকবে সেই ব্যবস্থা করা, তারপরে যে ভোটারদের লিস্ট নিয়ে ভোটার স্লিপ তৈরি করা, বাড়ি বাড়ি যে ভোটার স্লিপটা দিয়ে আসা, প্রতিবেশীদের সাথে যাতে আমাদের কর্মীরা ইন্টারাক্ট করে সেটা করছে তারা। এইভাবে এই কয়টা দিন 22 তারিখ পর্যন্ত আমাদের চলতে হবে। 22 তারিখের পরে আমরা ফুল ফ্লেজেড ক্যাম্পেইনে নামবো, মানুষের কাছে যাব, মানুষের কাছে ভোট চাইবো আর কি। বিএনপি নেতারা জানিয়েছেন, নির্বাচনের জন্য সবচেয়ে সরব দল হিসেবে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের সহযোগিতা করবেন দলের নেতাকর্মীরা। 22 তারিখে তো উনি যাবেন, ম্যাডামও করতেন, উনি সিলেটে থেকে উনি ওনার প্রচারণা শুরু করবেন। সেখানে ওখানে সিলেটে যেভাবে ওরা ব্যবস্থা করছে সেইভাবে উনি প্রচার করবেন আর কি। ওনার পক্ষে তো বাড়ি বাড়ি যাওয়া সম্ভব না, উনি হয়তো জনসভার মাধ্যমে বিএনপির পক্ষে ভোট চেয়ে প্রচারণা শুরু করবেন। শান্তিপূর্ণ
অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আমরা কি সহযোগিতা করতে পারি। আমরা মনে করি যে এই দায়িত্ব নির্বাচন কমিশনের, এই দায়িত্ব সরকারের, কিন্তু রাজনৈতিক দল হিসাবে আমাদেরও কিছু দায়িত্ব আছে। সেই দায়িত্ব আমরা কিভাবে পালন করতে পারি এই নিয়েও আমরা আমাদের প্রার্থীদের সঙ্গে, আমাদের নেতৃবৃন্দের সঙ্গে আমরা কথা বলেছি। এই যে সময়টা, এই সময়টাকে আমরা এইভাবেই কাজে লাগানোর চেষ্টা করছি, যাতে করে যেদিন থেকে প্রচারণা শুরু হবে সেই দিন থেকে যেন অত্যন্ত কার্যকরভাবে আমাদের নেতাকর্মীরা এবং প্রার্থীরা নির্বাচনের কাজ করতে পারে। দলের সিনিয়র নেতারা জানিয়েছেন, বিধিমালা মেনেই নির্বাচনী প্রচার কার্যক্রম পরিচালনা করবে বিএনপি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। দলীয় বিভিন্ন কার্য সম্পাদনে ব্যস্ত সময় পার করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দলটির নেতাকর্মীরা। বিকেলে ঢাকা 14 আসনের বিএনপি মনোনীত প্রার্থী সঞ্জিদা ইসলাম তুলি তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি জানান, নির্বাচনকে সামনে রেখে দলের নেতাকর্মীদের বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিচ্ছেন তারেক রহমান। তারই অংশ হিসেবে ছিল এই সাক্ষাৎ। গতানুগতিকভাবে অনেক অভিজ্ঞতা নিয়ে আসিনি, তো গাইডেন্সটা আমাদের সবসময় দরকার হয় সকলের কাছ থেকে, তো সেই পরিকল্পনা গাইডেন্স নিয়ে চলছে। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জার্মানির রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটস। সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াতের আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের পলিটিক্যাল ও প্রেস অফিসার শার্লিনা নুজহাত কবির। বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে জার্মানির সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করে জামায়াত। একই সঙ্গে বাংলাদেশের নারী সমাজের অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নে জার্মানির অব্যাহত সমর্থনের প্রত্যাশা ব্যক্ত করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, জাতীয় নির্বাচনের দোহাই দিয়ে ছাত্র সংসদ নির্বাচন আটকে দেয়া অগণতান্ত্রিক। তিনি বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন পেছানো ঠিক হবে না। মঙ্গলবার নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে ডাকসু প্রতিনিধিদের বৈঠক শেষে তিনি একথা বলেন। সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করে নির্ধারিত সময়ে যাতে নির্বাচন হয় এ বিষয়ে নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছেন বলে জানান ভিপি সাদিক কায়েম। নিরাপত্তার অজুহাত দেখিয়ে নির্বাচন বন্ধ করে দেওয়া এটা কোনো ধরনের যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে না। এটা সম্পূর্ণ একটা অগণতান্ত্রিক সিদ্ধান্ত। শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা প্রতিটি ক্যাম্পাসে নেতৃত্ব দিবে। শিক্ষার্থীরা যাকে চায় সেই তাদের নেতা প্রতিনিধি হিসেবে সে নির্বাচিত হবে। সুতরাং এই ধরনের অগণতান্ত্রিক সিদ্ধান্ত ছাত্র সমাজ মেনে নেবে না। ওনারা আমাদের সাথে সম্মতি জ্ঞাপন করেছেন। আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে যেন যেই তারিখ ঘোষিত হয়েছে সেই তারিখের মধ্যে নির্বাচন সম্পন্ন হয়। এবার অন্যান্য খবর। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে শ্রদ্ধা জানিয়ে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া আদর্শ, দৃষ্টান্ত ও কর্মপরিকল্পনা অনুসরণ করেই তারেক রহমান বাংলাদেশের কল্যাণে কাজ করে যাবে বলে আশা প্রকাশ করেন তারা। তার জন্য যে ভালোবাসা মানুষ সেদিন দেখিয়েছে এবং উনি চিরকাল ছিলেন, আছেন এবং সবসময় থাকবেন আমাদের এবং জাতির গণতন্ত্রের মা, এবং তার এই ঐতিহাসিক যাত্রার আমি সামান্য সঙ্গী হতে পেরে আমি গর্বিত। প্যারিস চুক্তি অনুযায়ী এনডিসি 3.0 বাস্তবায়নে ন্যায্য রূপান্তর প্রক্রিয়া নিশ্চিতের বিকল্প নেই বলেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। প্রথাগত অর্থনীতি ও সমাজ ব্যবস্থার বিপরীতে পরিবেশ বান্ধব ব্যবস্থাপনা নিশ্চিতে বিশ্বজুড়ে যখন জোর তাগিদ, তখন সার্বিক জনগোষ্ঠীকে মূল স্রোত ও সুবিধার আওতায় রাখতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং জেটিবিসির প্রামাণ্যচিত্রে সচেতনতার বার্তা। মোশাহিদ রনের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় যখন আমরা জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা বা তেল থেকে বেরিয়ে এসে পরিবেশ বান্ধব অর্থাৎ নবায়নযোগ্য জ্বালানির দিকে যাত্রা শুরু করি,
তখন সেই রূপান্তরটি যেন সমাজের সব স্তরের মানুষের জন্য সমান ও ন্যায়সঙ্গত হয়, সেই ধারণাটি হলো জাস্ট ট্রানজিশন বা ন্যায্য রূপান্তর। চলতি বছরের নভেম্বরে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ পেতে যাচ্ছে। এই উত্তরণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং বৈশ্বিক সবুজ অর্থনীতির চাহিদার সাথে খাপ খাইয়ে নিতে বাংলাদেশ তার শিল্প ও জ্বালানি খাতে আমূল পরিবর্তন আনছে। এই পরিবর্তনের প্রক্রিয়ায় শ্রমিক কিংবা অন্যান্য জনগোষ্ঠীকে ক্ষতিমুক্ত রাখতে প্রয়োজনীয় সচেতনতা ও কার্যকর উদ্যোগ নিশ্চিতে ন্যায্য রূপান্তর নিয়ে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং জাস্ট ট্রানজিশন বাংলাদেশ সেন্টার নির্মাণ করেছে সময়োপযোগী প্রামাণ্যচিত্র। To meet its NDC 3.0 goals, Bangladesh requires USD 116.18 billion in total. এমন উদ্যোগে শ্রম খাতের সামাজিক সুরক্ষা এবং ন্যায্যতা নিশ্চিতের পাশাপাশি পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসার হবে বলে মত সুধীজনদের। শ্রমিক শ্রেণীর যে কনসার্নগুলো আসছে, তাদের জীবিকা নিরাপত্তার যে উদ্বেগ এখানে আসছে, তাদের যে চাহিদার কথাটা আসছে, সেটা ওনারা বিবেচনা করতে পারে। একই সাথে আমরা পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাথে অভ্যন্তরীণ কাজ করতে হবে। তাপমাত্রা বৃদ্ধির ফলে শুধুমাত্র যে শ্রমিক বা যারা কর্মজীবী জনগোষ্ঠী তারা ক্ষতিগ্রস্ত শিকার হবে এরকম না, সারা প্রকৃতিও কিন্তু, পশু পাখি এরাও কিন্তু এই বিরাট চ্যালেঞ্জ এবং শারীরিকভাবে সব একটা পরিস্থিতির শিকার হবে। এনডিসির আলোকে সেটা নিয়ে আমরা কাজ করার সুযোগ রয়েছে। প্যারিস চুক্তির বিপরীতে এনডিসি 3.0 বাস্তবায়নে যখন জোর তাগিদ, তখন প্রান্তিক জনপদ ও মানুষের সমন্বিত টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে ন্যায্য রূপান্তর প্রক্রিয়ার বিকল্প নেই বলছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। সাধারণ মানুষ কিন্তু এই ব্যাপারগুলো সেভাবে বোঝে না। জলবায়ুর পরিবর্তনে আমাদের কি ক্ষতি হচ্ছে কিংবা আমাদের নানা ধরনের যে আমরা কাজ করি সেই কাজে তারা কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এখানে অটোমেশনের কারণে তারা কি পরিমাণ জব হারাচ্ছে কিংবা ভবিষ্যতে তারা কোন জায়গায় যাবে, তাদের স্কিল এবং তাদের ডেভেলপমেন্ট সব কিছু মিলিয়ে কিন্তু এখানে একটা বিশাল একটার সাথে একটা জড়িত। সেই জায়গাটাকে অ্যাড্রেস করার জন্য কিন্তু এই ডকুমেন্টারিটা জাস্টিস ফর ট্রানজিশন, এবং এই ডকুমেন্টারিটা যখনই খুব বেশি দেখানো হবে তাহলে কিন্তু মানুষের একটা ধারণা পরিষ্কার হবে যে আসলে এই ব্যাপারটি আমাদের জন্য কতটুকু জরুরি। ব্যাপারটি যত ছড়িয়ে দিতে পারি আমরা সবার মাঝে, ততই কিন্তু দেশ এবং মানুষ উপকৃত হবে। আমাদের দিক থেকে আমরা যেটা করছি সেটা তো করবই, পাশাপাশি অন্যদেরও সম্পৃক্ত করতে হবে। সচেতনতার বৃদ্ধির বিকল্প নাই, পাশাপাশি তার সাথে বিভিন্ন কার্যক্রম, সেই কার্যক্রমগুলোও আমাদের হাতে নিতে হবে। এটাই হলো মূল কথা। তথ্য বলছে 2041 সালের মধ্যে 40% নবায়নযোগ্য জ্বালানি এবং 2030 সালের মধ্যে 4.1 মিলিয়ন সবুজ কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা রয়েছে বাংলাদেশের। যথাযথ উদ্যোগে ত্বরান্বিত হবে ন্যায্য রূপান্তর, এমন প্রত্যাশা বিশ্লেষকদের। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। আসন্ন টি-20 বিশ্বকাপে অংশ নেওয়ার ব্যাপারে নিজেদের আগের অবস্থানেই অনড় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। উদ্ভূত পরিস্থিতিতে আজ এক ভিডিও কনফারেন্সে আইসিসির সাথে বসেছিল বিসিবি। সেখানে আইসিসি বাংলাদেশকে নিজেদের অবস্থান থেকে সরে এসে ভারতের মাঠে অনুষ্ঠেয় আসন্ন টি-20 বিশ্বকাপে অংশ নিতে বললেও আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড সে প্রস্তাব নাকচ করেছে। বোর্ড সভাপতি বুলবুল ছাড়াও আলোচনায় উপস্থিত ছিলেন সাবেক বোর্ড প্রধান ও বর্তমান বোর্ডের সহসভাপতি ফারুক আহমেদ সহ আরও দুজন পরিচালক। সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে চলমান ইস্যুতে আইসিসির সাথে আলোচনা চলবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরও জানিয়ে ফিরব। সুদানের সিনজা সেনাঘাঁটিতে আরএসএফ এর ড্রোন হামলায় কমপক্ষে 27 জন নিহত, র্যাপিড সাপোর্ট ফোর্সেস হামলার জন্য দায়ী। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।
দেশের বড় রাজনৈতিক দলের ছত্রছায়ায় বড় ধরনের দুর্নীতি ও অপকর্ম ঘটে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের প্রধান নির্বাহী বদিউল আলম মজুমদার। এ অবস্থা থেকে উত্তরণে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনায় এদেশে নির্বাচনী এবং রাজনৈতিক অঙ্গন অপরিচ্ছন্ন বলেও মন্তব্য করেন তিনি। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণতন্ত্রের ধারা ফিরিয়ে আনার বিষয়ে জোর দেন বক্তারা। দেশে গণতন্ত্র ফেরানোর নানা উপায় নিয়েও কথা বলেন তারা। রাজনৈতিক দলগুলোর ইশতেহারে 15টি মৌলিক সংস্কার প্রস্তাব ও প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে সুজন। আমাদের নির্বাচনী অঙ্গনটা এবং রাজনৈতিক অঙ্গনটা অপরিচ্ছন্ন হয়ে গিয়েছে। অনেক ব্যক্তি নির্বাচনী অঙ্গনে প্রবেশ করে, তারা নির্বাচনী বৈতরণী পার হতে চায় এবং তারা এই যে সততা এবং তারা জনকল্যাণে নিবেদিত কিনা সেই সম্পর্কে অনেক সন্দেহ আছে। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। চব্বিশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চতুর্থ দিন আজ। এদিন উৎসবের ভেন্যুগুলোতে প্রদর্শিত হয়েছে নানা দেশের সিনেমা। 9 দিনব্যাপী এই উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আই। সুলতানা হিমুর রিপোর্ট। আলোকিত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে চলছে 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবের চতুর্থ দিনে জাতীয় চিত্রশালা মিলনায়তনে 5টি দেশের 9টি সিনেমা প্রদর্শিত হয়। এদিন এশিয়ান প্রতিযোগিতায় ছিল তাজিকিস্তান ইরানের যৌথ ছবি ফিশ অন দ্য হুক। যেটা হচ্ছে যেটা আমাদেরকে দেখানো হচ্ছে সেটা যথেষ্ট পরিমাণে কোয়ালিটিফুল। ফেস্টিভ্যালে আসা হয় মাঝে মধ্যে, এখানে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি এসেছি এবং আমার কাছে বেশ ভালো লেগেছে। তো যারা আসলে ফরেন ফিল্মের সিলেক্টেড কিছু অডিয়েন্স আছেন তারা নিজ আগ্রহ প্রকাশ করতেছেন, এখানে এসে মুভি দেখতেছেন। 9 দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আই। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের স্মরণে আলোচনা সভা হয়েছে। শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তনে এ আয়োজনে দেশীয় সংস্কৃতি ও লালন সঙ্গীতের প্রসারে ফরিদা পারভিনের অবদান নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে অচিন পাখি সঙ্গীত একাডেমির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা গীতিনাট্য, গান ও যন্ত্রসঙ্গীত পরিবেশন করেন। এ আয়োজনে ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, এসডিএফ এর চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের চেয়ারম্যান ডক্টর আশিস কুমার চক্রবর্তী, অচিন পাখি সঙ্গীত একাডেমির সভাপতি গাজী আব্দুল হাকিম এবং বিশিষ্টজনরা। নিটল ডাটা আন্তর্জাতিক সংবাদ। সুদানের সিনজায় সেনাবাহিনীর 17তম পদাতিক ডিভিশনের সদর দপ্তরে আরএসএফ এর ড্রোন হামলায় কমপক্ষে 27 জন নিহত ও 73 জন আহত হয়েছেন। সোমবার দেশটির আধাসামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেস এ হামলা চালিয়েছে। সেনা সমর্থিত সরকার 3 বছর পর রাজধানী খার্তুমে ফেরার ঘোষণা দেওয়ার একদিন পরই এ হামলা হয়। হামলায় সেনা কর্মকর্তা ও সৈনিক এবং বেসামরিক নাগরিক এ হামলার শিকার হন। হামলার সময় হোয়াইট নাইল অঙ্গরাজ্যের গভর্নর সেখানে ছিলেন। এবারে জানাবো কৃষি সংবাদ। চলতি বছর গাইবান্ধার পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জে মুড়ি কাটা পেঁয়াজের ভালো ফলন হয়েছে। সার, বীজ সহ কৃষি উপকরণ ব্যয় বাড়লেও কৃষক সময়মতো খেতে সার, সেচ ও সঠিক পরিচর্যায় পেঁয়াজের ভালো ফলন পেয়েছেন। বাজার দর প্রত্যাশার চেয়ে বেশি পাওয়ায় পেঁয়াজ চাষে আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্যে আল মুকসিদের রিপোর্ট। গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী উপজেলা সহ বেশিরভাগ এলাকার কৃষক আশ্বিন কার্তিকে মুড়ি কাটা পেঁয়াজ চাষ করেছেন। অগ্রহায়ণের শীতের শুরুতেই পেঁয়াজ পাতাসহ বিক্রি হলেও এখন বড় হওয়ায় পাতার পাশাপাশি মুড়ি কেটে বিক্রি করছেন কৃষক। আল্লাহর রহমতে এবার ভালোই আছে, ফলনটাও ভালো। পাতা পেঁয়াজ থেকে শুরু করে এবার পেঁয়াজের আবারটা দাম ভালো আছে। 90,000 টাকা খরচা। তা আমরা তো আশাবাদী যে আমরা 2 লক্ষ 2.5 লক্ষ টাকার মতো বিক্রি
আসতে পারে। অনুকূল আবহাওয়া আর সময় মতো সার, সেচ, পরিচর্যা ও রোগবালাই দমনে কীটনাশক স্প্রে করায় এবার মুড়িকাটা পেঁয়াজের ভালো ফলন পেয়েছে চাষিরা। এই ফিরে লাভজনক জীবী, এই ফিরে মনে করেন যে প্রচুর একটা লাভ, কোনো গাছ তো লস নাই, পেঁয়াজের আবারটাও ভালো আছে। বাজারটা যে হারে হওয়ার কথা সেই হারে নয়। হ্যাঁ, ওই যে সরকার বাইরে থেকে পেঁয়াজ আমদানি করাতে কৃষকের খুব একটা লাভ হবে না আর কি। বর্তমান 90,000 টাকা খরচ, সার, পাউস, কীটনাশক ঔষধ ঠিক মতো ব্যবহার করে যদি আবার ঘরে তোলা যায় তা আশা করা যায় 2 লাখ 2.5 লাখ টাকা বেচার নিয়ত আছে। পেঁয়াজের ফলন বাড়াতে মাঠ পর্যায়ে কৃষকদের প্রযুক্তিগত পরামর্শ ও সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। কৃষক তাদের ফসল কখন বিক্রি করলে বেশি লাভবান হবে এই বিষয়ে কৃষকদেরকে সচেতনতা তৈরি করা হচ্ছে, ফলে কৃষক বেশি বাজার মূল্য পাচ্ছে। এবছর জেলায় 215 হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের চাষ হয়েছে, যার হেক্টর প্রতি গড় ফলন প্রায় 8.5 মেট্রিক টন। আল মুকসিদ, চ্যানেল আই। এবার জানাবো প্রকৃতি সংবাদ। চট্টগ্রামের ডিসি পার্কে শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব। দেশের বৃহত্তম মন জুড়ানো উৎসবে শোভা পাচ্ছে দেশি বিদেশি প্রায় 140 প্রজাতির লক্ষাধিক ফুল। ফুল উৎসব শুধু চট্টগ্রামের জন্য নয়, বরং সারা দেশের মানুষের জন্য নির্মল আনন্দ ছড়িয়ে দেবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। চৌধুরী ফরিদের রিপোর্ট। সৌন্দর্য আর সুবাস ছড়াচ্ছে গোলাপ, গাঁদা, চন্দ্রমল্লিকা, সূর্যমুখী সহ নানা জাতের ফুল। দেখলেই চোখ জুড়িয়ে যায় প্রকৃতিপ্রেমীদের। এক প্ল্যাটফর্মে দেশি বিদেশি হাজারো ফুলের সমাহার চট্টগ্রামের ফৌজদারহাট রিং রোডের ডিসি পার্কে। চতুর্থবারের মতো আয়োজিত দেশের বৃহত্তম ফুল উৎসবের নতুন আকর্ষণ জিপ লাইন, ক্লাইম্বিং ট্রি, ট্রি হার্ট, বিগ ফ্লাওয়ার ট্রি, আমব্রেলা ট্রি, ফ্লাওয়ার ট্রি সহ নানা আয়োজন। এতগুলো ফুল দেখে তার নাম জেনে আসলে অনেক ভালো লাগছে। মনোরম পরিবেশ, বউ বাচ্চা নিয়ে একটা সুন্দর সময় কাটানোর মতো খুব দারুণ একটা প্লেস। ফুল দেখতেও পাচ্ছি, যেমন এখানে নামও জানতে পারতেছি। বাচ্চাদের জন্য খেলার সুযোগ করা হয়েছে। পরিবেশ প্রতিবেশ রক্ষায় এমন আয়োজন সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দৃষ্টান্ত স্থাপন করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। আসলে আমাদের বাড়ির সামনে যে ফুলগুলো আছে সেগুলো সাধারণত গোলাপ, জবা এইসব ফুল নিয়ে বা রজনীগন্ধা এগুলো দেখে আমরা অভ্যস্ত। এর বাইরেও যে আমাদের দেশে আরও অনেক ফুল আছে, যে এই ফুলগুলোকে তারা জানবে, তারা আসবে, তারা দেখবে। বিভিন্ন প্রকার ফুলের যে সমারোহ, এটা মানে যে কোনো পর্যটককে আকর্ষণ করবে এবং আমি আশা করি যে আপনারা এখানে হয়তো সামাল দিতে পারবেন না এত পর্যটক আসবে। ফুলের সৌন্দর্য উপভোগের পাশাপাশি গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, লেদার লাইট শো, পুতুল নাচ সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারছেন দর্শনার্থী ও প্রকৃতিপ্রেমীরা। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। জ্বালানি সংকট, উচ্চ মূল্যস্ফীতি, ট্রেড ইউনিয়নের নামে হয়রানি এবং একাধিক সংস্থার নিয়ন্ত্রণ ও অবৈধ স্ট্রিট ফুড ব্যবসার বিস্তারের কারণে দেশের রেস্তোরাঁ খাত গভীর সংকটের মুখে পড়েছে বলে দাবি করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। এই সমিতি পরিস্থিতি উত্তরণে তীব্র জ্বালানি সংকট সমাধান, ট্রেড ইউনিয়নের নামে মালিকদের হয়রানি ও চাঁদাবাজি বন্ধ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কাঁচামালের দাম কমানো, ওয়ান স্টপ সার্ভিস চালু, নিবন্ধনহীন ও অস্বাস্থ্যকর স্ট্রিট ফুড ব্যবসা নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে রেস্তোরাঁ খাতের সুনির্দিষ্ট সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব ইমরান হাসান এসব কথা জানান। সে সময় ছিলেন সমিতির সভাপতি ওসমান গনি সহ অন্যান্য নেতারা। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর জানিয়ে ফিরব।
মাদারীপুরের তাঁতিবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, গুরুতর আহত একজন মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের তাঁতিবাড়ি এলাকায় কাভার্ড ভ্যানের সাথে ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় একজনকে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে। সকাল 11:30টার দিকে বরিশালগামী একটি কাভার্ড ভ্যান ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের তাঁতিবাড়ি এলাকায় ব্রিজের ঢালে একটি যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের চালক সহ ৩ জনের মৃত্যু হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহ উদ্ধার ও আহত যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় মাদারীপুর ২৫০ শয্যার হাসপাতালে পাঠায়। সড়ক দুর্ঘটনার পরপরই সড়কে টায়ার জ্বালিয়ে ঢাকা বরিশাল মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করে স্থানীয়রা। চট্টগ্রামের সমবায় কর্মকর্তাদের সাথে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের মতবিনিময় হয়েছে। প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শওকত রশিদ চৌধুরী। তিনি বলেন, সমবায় হলো উন্নয়নের সর্বোত্তম পন্থা। সততা ও নিষ্ঠার সাথে কাজ করে সমবায়ের হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনতে হবে। বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, যুগ্ম নিবন্ধক মোহাম্মদ দুলাল মিয়া, জেলা সমবায় অফিসার মোহাম্মদ মোসলে উদ্দিন এবং অন্যরা। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত কমিটি, ক্যাম্প কমান্ডার সহ সব সেনা সদস্য প্রত্যাহার। ২৪-এর গণ অভ্যুত্থানে তরুণরা যা করেছে তা কোনো বিশ্ববিদ্যালয়ে শেখেনি বললেন প্রধান উপদেষ্টা। পুরো বিশ্বের শিক্ষা পদ্ধতি ভুল ধারায় এগোচ্ছে মন্তব্য। জাতীয় সংসদ কার্যকর করা গেলে বন্দোবস্তের দরকার নেই বললেন আমির খসরু। বাংলাদেশের সংবিধানী বন্দোবস্ত মন্তব্য। সরকার বিরোধী আন্দোলনে ইরানের মৃত্যু ২০০০ ছাড়িয়েছে। ইরানের সাথে সম্পৃক্ত ব্যবসায়ীদের ২৫% অতিরিক্ত শুল্ক আরোপের ট্রাম্পের ঘোষণা। প্রান্তিক জনগোষ্ঠীর টেকসই অগ্রযাত্রায় ন্যায্য রূপান্তরের বিকল্প নেই বলে বিশিষ্টজনদের মত। NDC 3.0 বাস্তবায়নে সামাজিক সুরক্ষা ও ন্যায্যতা নিশ্চিতের তাগিদ। এবং ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ না খেলার পুরনো সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভিডিও কনফারেন্সে ICC BCB বৈঠক। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।